বাংলাদেশে ফের বড় পরিবর্তন হতে চলেছে কি? শেখ হাসিনার জামানা আরও একবার কিন্তু ফিরতে চলেছে। এমন ঘটনা ঘটলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তার কারণ আপনারা জানেন যে মোহাম্মদ ইউনূস তিনি যে দেশ ছাড়া হয়েছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তিনি এখনো পর্যন্ত দেশে ফেরেননি। আর এই অবস্থায় ফের আওয়ামী লীগ সক্রিয় হতে শুরু করেছে এবং তাদের নাকি সমর্থন জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবং আওয়ামী লীগের মতে তার প্রথম পদক্ষেপটি গোটা দেশবাসী দেখতে পেয়ে গিয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ইউনূস প্রশাসনের ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। সেটাই কিন্তু প্রমাণ করে যে ইউনূস প্রশাসনের ওপর কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছে কিন্তু ট্রাম্প প্রশাসন। আর এরই মধ্যে বাংলাদেশের সব থেকে বড় কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার দেশান্তরের পর এটাই বাংলাদেশে কার্যত সব থেকে বড় পদক্ষেপ যেটা নিতে চলেছে আওয়ামী লীগ, এবং সেটাকে প্রতিহত করার জন্য কোমর বেঁধে লেগেছে কিন্তু ইউনূস প্রশাসন। আর এই দ্বৈরথের মধ্যেই কার্যত আরও একবার অশান্তির আঁচ পাওয়া যাচ্ছে বাংলাদেশে, যেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে পারে। এবং সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সমর্থন করার জন্য একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, প্রথমেই আপনাদের সামনে প্রত্যেক দিনকার মতোই একটা সংবাদের শিরোনাম দেখায়। নিউজ 18-এ কি লেখা রয়েছে আপনারা দেখুন। ইজ শেখ হাসিনা মেকিং এ কামব্যাক, ওয়াই ইউএস ফান্ড ফ্রিজ ইন বাংলাদেশ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি আরও একবার বাংলাদেশে কামব্যাক করতে চলেছেন। তার কারণ ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে সেটা আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ সাইন হতে পারে। দেখুন, বারবার যে তথ্য আপনাদের সামনে দিয়েছি, আজকে বলে আর বোর করব না। সেটা হচ্ছে বাংলাদেশ যেভাবে আর্থিক ঋণে ডুবে যাচ্ছে এবং একের পর এক এই ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাংলাদেশের সাধারণ মানুষরা ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছেন। সেই কারণেই ইউনূস প্রশাসনের ওপর সাধারণ বাংলাদেশি মানুষদের ক্রমাগত ক্ষোভ বেড়েই চলেছে। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের সামনে দেবো। একজন চাচা তিনি বলছেন যে এর থেকে তো আওয়ামী লীগই ভালো ছিল। কি বলেছেন তিনি? একজন বাংলাদেশের কমন মানুষ, তিনি কয়েক মাসের মধ্যে ইউনূস প্রশাসনের ওপর এতটাই বিরক্ত, এই বক্তব্যটি শুনলেই বুঝতে পারবেন। শুনুন। অনেক গুণে ভালো ছিলাম আমি, 100% সুবাদ জানাই তাকে। আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে এতে চলবে না, এই চলবে কাকে ক টাকা দিলে সুদ পাওয়া যাবে সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। আপনাকে 10,000 টাকা দিলে কত টাকা সুদ আসবে এই হিসাব জানে ডক্টর ইউনূস। কিছুই তো নাই, আইন বলতে তো কিছুই নাই, কিছুই করতে পারবো না। আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নাই। দুর্নীতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবাই করছে, এনে আল্লাহর ওলি কেউ আসেনি। প্রত্যেকটা বর্ডারেই গন্ডগোল চলছে। বাজার দর, জীবন ব্যবস্থা। শুনলেন বন্ধুরা, এটা কিন্তু একটাই ভিডিও এরকম ভাববেন না। এই ধরনের প্রচুর ভিডিও আমাদের হাতের সামনে রয়েছে যেখানে বাংলাদেশের সাধারণ মানুষরা মনে করছেন যে যেভাবে বাজারের মূল্য বৃদ্ধি বেড়ে গিয়েছে এবং যেভাবে বিক্রি বাটা কমে গিয়েছে, তাতে করে ব্যবসা করে খাওয়াই বলুন আর চাকরি তো বাজারে নেই, কোনো উপায়ে সংসার টেকানোটা অত্যন্ত কঠিন। এই অবস্থায় তারা আওয়ামী লীগকে যখন চাইছে, তখন আওয়ামী লীগ শেখ হাসিনার চলে যাবার পর বাংলাদেশের সব থেকে বড় একটা রাজনৈতিক পদক্ষেপ নিতে চলেছে। কি সেই পদক্ষেপ? আসুন দেখাই আপনাদের। দেখতেই পাচ্ছেন আপনারা, ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশে ক্ষোভ পদত্যাগের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে মামলা এবং মাইনরিটিদের উপর নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশে আওয়ামী লীগ একটি সাধারণ ধর্মঘট এবং দেশব্যাপী অবরোধ সহ একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের তরফ থেকে যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দলের সদস্যরা লিফলেট বিতরণ করবেন এবং 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ ও মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে এবং দ্বিতীয় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হবে 10 ফেব্রুয়ারি। এরপর 16 ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল বা সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছে যে দেশের জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে এসব কর্মসূচি কোনো ধরনের বাধা দিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বুঝতে পারছেন, এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনা তিনি দেশ ছাড়া, তা সত্ত্বেও কিন্তু এই প্রথমবার এত বড়, অর্থাৎ গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশে আওয়ামী লীগ তারা বিভিন্ন ধরনের ধর্ণা ধর্মঘট কর্মসূচি পালন করবেন বলে একেবারে রূপরেখা প্রকাশ করে দিয়েছেন এবং বলেছেন
যে যদি এটাকে আঘাত করা হয়, যদি এটাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এর থেকেও বড় কর্মসূচি পালন করা হবে। এবার আপনারা আমাকে বলুন যে এমন কি ঘটনা ঘটলো যেখানে আওয়ামী লীগ এতদিন পরে হঠাৎ করেই তারা আন্দোলন করার ক্ষমতা ফিরে পেলেন। শেখ হাসিনা তো অনেক দিন চলে গিয়েছিলেন, আওয়ামী লীগ তো তারপর থেকে যে কোনো দিন আন্দোলন করতে পারতেন, পারেননি কেন? এখনই কেন বেছে নেওয়া হলো? এর মধ্যে কি কি ঘটনা ঘটে গিয়েছে? এর মধ্যে সব থেকে যে বড় ঘটনা ঘটে গিয়েছে, জো বাইডেনের প্রশাসন, যে ডেমোক্র্যাট দলের অঙ্গুলি হেলনে কার্যত মোহাম্মদ ইউনূসকে ঘুরপথে ক্ষমতায় আনা হয়েছিল, সেই দলটি এখন আমেরিকার প্রশাসনে নেই। তার জায়গায় এসে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প প্রথমে ক্ষমতায় এসেই কিন্তু শেখ হাসিনার মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে কঠোর স্টেপটি প্রথমবারের জন্য নিয়ে নিয়েছে। সমস্ত রকমের আর্থিক কর্মকাণ্ড তারা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের এতটা সুসম্পর্ক, এবং বাংলাদেশের ইউনূস প্রশাসন ক্রমাগত ভারতের সঙ্গে বিদ্বেষী মনোভাব নিয়ে চলেছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, ফোন করে ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে যাওয়ার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। এস জয়শঙ্কর কিছুদিন আগে কোয়াড মিটিং এর পর সাংবাদিক বৈঠক করে বলে দিয়েছেন আমেরিকার সাথে তাদের বাংলাদেশ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, যদিও সেই তথ্য তিনি সামনে আনেননি কি আলোচনা হয়েছে। আর তারপরেই কিন্তু দেখুন খবর পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ এই প্রথমবার গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন রকমের কর্মসূচি এবং হরতালের ডাক দিয়েছে। এবং আপনাদের জানালাম, আপনাদের শোনালাম, বাংলাদেশের সাধারণ মানুষ তারাও কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের উপর যে একটা আস্থা ছিল, মনে করেছিলেন যে মোহাম্মদ ইউনূস আসলে তাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, শেখ হাসিনার জামানায় যে সমস্ত বাজে দিকগুলো ছিল সেই দিকগুলোর পরিবর্তন হবে বলে তারা মনে করেছিলেন। কিন্তু এখন তাদের একটা বড় অংশের উপলব্ধি যে শেখ হাসিনার জামানায় তবুও তারা খেতে পেতেন, তবুও জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের মধ্যে ছিল, বিক্রি বাটা হতো, যারা ব্যবসা করতেন তাদের বিক্রি বাটা হতো। আজকে সেটাও তারা সর্বস্ব হারিয়েছেন। এই অবস্থায় মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে অগণিত মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের আওয়ামী লীগ, সব থেকে বড় রাজনৈতিক যে দলটি রয়েছে, তারা রাস্তায় নামছে। শুধু তাই নয়, তাদের আরো একটি এজেন্ডা রয়েছে। বাংলাদেশে যেভাবে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য মাইনরিটিদের উপর যে আঘাত নিয়ে আসা হচ্ছে, আঘাত নামিয়ে আনা হচ্ছে, তার বিরুদ্ধেও কিন্তু তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নামছেন। এইটা এই মুহূর্তের সব থেকে বড় খবর হতে চলেছে। তবে হ্যাঁ, অন্যদিকে মোহাম্মদ ইউনূসের প্রশাসন তারাও কিন্তু প্রস্তুত রাখছে নিজেদের। কিভাবে প্রস্তুত রাখছে? ইউনূস প্রশাসনের প্রেস সচিব শফিকুল আলম বুধবার প্রশাসনের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানান, আওয়ামী লীগের পতাকার নিচে কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস দেখালে তাকে আইনের মুখোমুখি হতে হবে। সমাজ মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বাংলাদেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের চেষ্টাকে সুযোগ দেওয়া হবে না বা বরদাস্ত করা হবে না। এবং তিনি বোঝাতে চেয়েছেন যে ইউনূস সরকারের বিরুদ্ধে যে কোনো ন্যায্য বিক্ষোভ পর্যন্ত বিরোধীদের দেখাতে দেওয়া হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন, কার্যত সাজো সাজো রব পড়তে চলেছে বাংলাদেশে, যেখানে আওয়ামী লীগ প্রথমবারের জন্য তারা এই ধরনের ধর্মঘটের ডাক দিয়েছেন। হ্যাঁ, এটা প্রথমবারের জন্য অন্তত জানা যাবে যে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের কতজন নেতা প্রকাশ্যে বেরিয়ে আসার সাহস দেখান। তার কারণ যেভাবে মোহাম্মদ ইউনূসের প্রশাসন আওয়ামী লীগ হলেই, আওয়ামী লীগের নেতা হলেই যেভাবে তাদেরকে খুন করেছেন, অত্যাচার করেছেন, জেলের অন্ধকার কারাগারে বন্দি করে রেখে দিয়েছেন, এই ভয় কাটিয়ে যে তারা কতজন রাস্তায় নামার সাহস দেখাবেন সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন রয়েছে। তার কারণ মোহাম্মদ ইউনূস কতটা মৌলবাদী নেতা এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর কিভাবে অত্যাচার তারা চালিয়ে গিয়েছে তার একটা রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক একটা সংস্থা, তার নাম হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ। এই হিউম্যান রাইটস ওয়াচ, যেটা গোটা বিশ্বের মধ্যে কোথায় কোথায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা নিয়ে তারা রিপোর্ট দেয়। গত দিনে তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে মোহাম্মদ ইউনূস কিভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ এবং সেদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করছেন তার একটা বিস্তারিত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখান থেকে কিছুটা তথ্য দিলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে মোহাম্মদ ইউনূস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে মোহাম্মদ ইউনূসের পুলিশ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার 2 মাসের মধ্যে 10,000-এরও বেশি আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং তাদেরকে গ্রেপ্তার করেছেন। ভাবুন একবার, 10,000 আওয়ামী লীগের সমর্থকদের কিন্তু তাদের পুলিশি নির্যাতনের মধ্যে ফেলেছেন কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রশাসন। প্রতিবেদন অনুসারে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা সরকারের সমর্থনকারী সাংবাদিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছেন এবং এখনো পর্যন্ত 140 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ভাবুন একবার,
যারা নিরপেক্ষভাবে কথা বলে, যারা আওয়ামী লীগের হয়ে কথা বলেছেন, এইরকম 140 জন সাংবাদিককে মিথ্যা মামলায়, হত্যার মামলায়, খুনের মামলায় ফাঁসিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। এছাড়াও সেদেশে মাইনরিটিরা কিভাবে আক্রান্ত হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে কিভাবে অনৈতিকভাবে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে, এই সমস্তটাই উঠে এসেছে কিন্তু আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচে। এবার আপনারা ভেবে দেখুন যে মোহাম্মদ ইউনূসের যে এই ঘটনা শুধুমাত্রই বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্ব এখনো পর্যন্ত জেনে গিয়েছে যে মোহাম্মদ ইউনূস কিভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে যাকে পারছেন তাকে আইনের আওতায় নিয়ে আসছেন। সেই কারণেই আপনাদের সামনে বললাম, এই ভয় ভেঙে আওয়ামী লীগের নেতৃত্বরা, আওয়ামী লীগের সাধারণ মানুষরা কতটাই রাস্তায় নামতে পারবেন তা নিয়ে অবশ্যই সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু যদি একবার তারা রাস্তায় নেমে পড়েন, তাহলে মোহাম্মদ ইউনূস যে পালিয়েছেন তিনি আর দেশে ফেরার দ্বিতীয়বার নামটি করবেন না। দেখুন, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো প্রায়শই বলছেন যে সুইজারল্যান্ডের সফর শেষ হয়ে গিয়েছেন, মোহাম্মদ ইউনূস তিনি দেশে ফিরতে চলেছেন। এটা বিগত 5-7 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেলগুলো তারা বলেই আসছেন যে মোহাম্মদ ইউনূস নাকি খুব শীঘ্রই দেশে ফিরবেন। কিন্তু ভাবুন, দোভাষে সুইজারল্যান্ডের একটা বৈঠকের পর এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে দেখা নেই। অর্থাৎ যে তথ্য আপনাদের সামনে আমি বলেছিলাম যে আদেও মোহাম্মদ ইউনূস ফিরবে কিনা, সেটাই যেন সত্যি হতে চলেছে। তাছাড়াও আপনারা জানেন, আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম, যে তথ্যটা আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না। সেটা হচ্ছে বাংলাদেশের সেনা অভ্যুত্থানও ঘটতে পারে। বাংলাদেশের যে ওয়াকারুজ্জামান রয়েছেন সেনা প্রধান, তাকেও পর্যন্ত সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ভেতরে ভেতরে চক্রান্ত হচ্ছে, সেটা আপনাদের সামনে বলেছিলাম। আগামী পর্বে আরো বিশদে তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি, সেই তথ্য আপনাদের সামনে দেব। আপনারা জানেন যে পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর সংস্থার বেশ কয়েকজন প্রতিনিধি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন, এবং সেই বাংলাদেশে আসার পর তারা গোপনে বৈঠক করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন, তাকে কিভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় তা নিয়ে কিন্তু একটা ব্লু প্রিন্ট ইতিমধ্যেই রচনা হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও যারা কট্টর মুসলিমপন্থী রয়েছে, কট্টর ইসলামীপন্থী রয়েছে, তারা কিন্তু ওয়াকারুজ্জামানের এই মধ্যস্থতা তারা পছন্দ করছেন না। তার কারণ ওয়াকারুজ্জামান বারবার বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তিনি রাখতে চান, ভারতকে রাগিয়ে বাংলাদেশের কোনো লাভ হবে এমনটা তিনি মনে করেন না। তাই বাংলাদেশের এই মুহূর্তে যে সমস্ত মৌলবাদী সেনাপ্রধানদের মধ্যে যারা রয়ে গিয়েছেন, তারা ওয়াকারুজ্জামানের এই পদক্ষেপকে তারা পছন্দ করছেন না। বিশেষ করে আমেরিকার আইএসআই যারা রয়েছেন, তারা কিন্তু ধোঁয়া ক্রমশই দিয়ে রাখছেন যে এই ধরনের সেনাপ্রধানকে ইতিমধ্যেই যেন সরানো হয়, খুব তাড়াতাড়ি যেন বাংলাদেশের এই সেনাপ্রধানকে যেন সরিয়ে দেওয়া হয়। তার জন্যই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীদের আরো একটি অংশকে তারা ধোঁয়া দিচ্ছেন। এবং আপনাদের ভেতরের খবর আমি আপনাদের সামনে বলেছিলাম যে এমনও একটা দিন আসতে চলেছে যেখানে বাংলাদেশের সেনা অভ্যুত্থান হতে পারে, এবং সেই সেনা অভ্যুত্থান তারা প্রথমে ওয়াকারুজ্জামানকে সরাবে, দ্বিতীয়ত তারা মোহাম্মদ ইউনূসকে কতটা মৌলবাদীতে রূপান্তরিত করা যায় সেই চেষ্টা করবে। তিনি এমনি বেশ বড় মৌলবাদী, ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়ে গিয়েছি। বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করার পর, কোনো অকারণে তাকে এইভাবে গ্রেপ্তার করার পর মোহাম্মদ ইউনূস তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি অন্যান্য মুসলিমপন্থী বা ইসলামিকপন্থী নেতাদের থেকে কম কিছু নন। এবং সেই আস্থা তিনি যদি বজায় রাখতে পারেন, তাহলে আইএসআই এর নেতৃত্বে যদি বাংলাদেশে কোনো সেনা অভ্যুত্থান ঘটে, তাহলে মোহাম্মদ ইউনূস হয়তো তিনি টিকে যেতে পারেন, কিন্তু তিনি কাঠের পুতুল হয়েই থাকবেন। ওই পাকিস্তানপন্থী আইএসআই তারা যে ধরনের বক্তব্য বা নির্দেশ দেবেন, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দিয়ে সেই নির্দেশই পালন করতে হবে মোহাম্মদ ইউনূসকে। কিন্তু এটা আপনাদের সামনে আমি বলে রাখছি, যদি এই ধরনের কোনোদিন সেনা অভ্যুত্থান হয়, তাহলে ভারতের এই মুহূর্তে এখনো পর্যন্ত যা অবস্থান রয়ে গিয়েছে, সেই অবস্থান চেঞ্জ হতে বাধ্য। তার কারণ পাকিস্তান যোগাযোগকে বাংলাদেশের মাটিতে ভারত কখনোই সহ্য করবে না। এবং সেই ক্ষেত্রে যদি ভারতের সেনাবাহিনীর কোনো রকমের কোনো সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো ঘটনার প্রয়োজন পড়ে, ভারত কিন্তু সেই দিন থেমে থাকবে না। আমি ভারতের সেনাপ্রধানের বক্তব্য আপনাদের সামনে শুনিয়েছিলাম, যেখানে ভারতের সেনাপ্রধান বলছিলেন যে দেখুন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কথা তো এখন ওঠেই না, বাংলাদেশে এই মুহূর্তে তো কোনো নির্বাচিত সরকারই নেই, কাজেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের কথা তো এখন প্রশ্নই ওঠে না। আগে বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, একটা গণতান্ত্রিক সরকার আসুক, তারপরে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলা যাবে। কিন্তু বাংলাদেশে যদি সেনা অভ্যুত্থান হয়, তাহলে সেনা প্রধানের এই বক্তব্য কিন্তু খারিজ হয়ে যাবে। তখন ভারত সরকার চাইলে বাংলাদেশের ওপর কড়া অ্যাকশন নিতে পারবে, যেটা আজকে বাংলাদেশের ওপর নিতে পারছেন না। মোহাম্মদ ইউনূস যেহেতু অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হয়ে রয়েছেন, তাই বাংলাদেশের উপর কড়া অ্যাকশন নিতে পারছেন না। কিন্তু বাংলাদেশে যেদিন সেনা অভ্যুত্থান ঘটবে, সেদিন এটাও মনে রাখতে হবে ভারতও কিন্তু চুপ করে বসে থাকবে না। কিন্তু এসবের আগেও সব থেকে বড় যেটা ঘটনা, সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে আমাদের দেখতে হবে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ
কতটা তাদের অস্তিত্বের জানান দেয়। এই মুহূর্তে আওয়ামী লীগ যদি তাদের অস্তিত্বের জানান দিতে পারে এবং বাংলাদেশের মানুষরা যদি তাদের সমর্থন করে, তাহলে এমনিতেই মোহাম্মদ ইউনূস দেশের বাইরে যে গেছেন আর ফেরার সম্ভাবনা তার নেই, বরঞ্চ শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পালাটা আরো বেশি করে জোরদার হচ্ছে। নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের কাছে আমেরিকায় গেলেই কিন্তু একটা ব্লু প্রিন্ট রেডি হয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে বলা চলে একটা সন্দিক্ষণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অবস্থা নির্ভর করছে অনেকগুলো আন্তর্জাতিক বিষয়ের ওপর। কিন্তু বাংলাদেশ এখন ঝুলে রয়েছে। ভারত কি পদক্ষেপ নেয়, পাকিস্তানের ধোঁয়াতে সে দেশে সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটছে কিনা, মোহাম্মদ ইউনূস বাইরে থেকে ট্রাম্পকে টপকে অন্য কোনো ব্যবস্থা করে বাংলাদেশে মৌলবাদিত্ব কায়েম করতে চাইছেন কিনা, এর ওপরেই নির্ভর করছে বাংলাদেশিদের ভাগ্য। তাই কি বলবেন বন্ধুরা, আপনাদের এই পর্ব শুনে কেমন লাগলো আপনাদের মতামত লিখে জানাবেন এবং আমাদের সমর্থন করার জন্য পর্বটিকে অবশ্যই লাইক করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।